আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিকের অঙ্কে যে 100টি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আজকে আমরা 81 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর আজ আমরা জানব। বন্ধু, এর আগের 4টে ভিডিওতে আমরা 1 থেকে 80 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনেছি। তো চলো বন্ধু, শুরু করা যাক 81 দাগের প্রশ্নটি থেকে। 81 নম্বর প্রশ্নটি বলছে px² প্লাস qx প্লাস r সমান 0 সমীকরণটি দ্বিঘাত নয় যখন, অর্থাৎ এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² এর সহগ 0 হবে, অর্থাৎ x² এর সঙ্গে যে আছে। তাহলে এখানে p সমান যদি 0 হয় তাহলে এই সমীকরণটা কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তো এই ক্ষেত্রে বন্ধু অ্যান্সারটা হবে, অ্যান্সারটা যেটা আমরা অপশন থেকে খুঁজে পাচ্ছি সি, p সমান 0 হলে সমীকরণটা কি হবে না বন্ধু, না দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণটা তখন একঘাত সমীকরণ হয়ে যাবে। 82 দাগের প্রশ্নটি বলছে 82 দাগের প্রশ্নটি বলছে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 481 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তো বন্ধু এক্ষেত্রে দেখো আমাকে বলে দেওয়া আছে 400 টাকা 2 বছরে রেখেছে, দিয়ে সমূল চক্রবৃদ্ধি হয়েছে 441 টাকা, মানে এটা আসল, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, বছরটা 2 বছর দিয়েছে, আমাকে সুদের হার বার করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে আসল সমান হচ্ছে, আসলটাকে আমরা পি ধরি, তাহলে আসল পি সমান হচ্ছে 400 টাকা। আচ্ছা, সময়টা হচ্ছে সময়টাকে আমরা এন বলি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 2 বছর। আচ্ছা, আমাকে বার করতে হবে সুদের হার, তাহলে আমরা লিখে নিচ্ছি যে সুদের হার, সেটাকে আমরা ধরে নিচ্ছি r% ধরি, সুদের হারটাকে আমি ধরে নিলাম r%। আর এখানে আরেকটা যেটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি, সেটা সমান বলে দেওয়া আছে 441 টাকা। এখন আমরা যে সূত্রটা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, কি জানি না, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে সেটা সমান হবে বন্ধু পি মানে হচ্ছে 400, তাহলে 400 ইন্টু 1 প্লাস এই স্মল আরটা এখানে কি ধরেছে সুদের হার, সেটা ক্যাপিটাল আর ধরেছে, তাহলে ক্যাপিটাল আর লিখে নিলাম, বা প্রথম থেকেই আমরা ক্যাপিটাল আর লিখে নিতে পারি, তাহলে ক্যাপিটাল আর এখানে লিখে নিলাম, তাহলে বাই 100 হোল টু দি পাওয়ার n, এর মানটা এখানে সময় এই যে 2 বছর, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এটা সমান সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে এটা, আবার এই সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে কত, 441। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে, কি লিখতে পারি বন্ধু, না শর্তানুসারে যে এইটা সমূল চক্রবৃদ্ধি সমান 400 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান হচ্ছে 441, কারণ এই মানটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 441/400, কারণ 400টা নিচে নেমে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি যেটা, যে বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 441 মানে হচ্ছে 21 স্কোয়ার, আর এখানে 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি 21/20 তার হোল স্কোয়ার। তাহলে দুদিক থেকে হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে আমরা লিখতে পারবো যে বা 1 প্লাস r/100 সমান হচ্ছে 21/20, এই 1টাকে ওদিকে নিয়ে চলে যাব বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে r/100 সমান পাবো বন্ধু 21/20 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r/100 সমান হচ্ছে 20, লসাগু হবে, তাহলে 21 মাইনাস 20 1 20। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে r/100 সমান হচ্ছে 1/20। তাহলে এখানে নিচে নিচে কেটে দিতে পারি, আবার এটাকে ওদিকে নিয়ে গিয়েও কাটতে পারি, তাহলে r সমান হচ্ছে 100, নিচে ছিল ওইদিকে গেলে ওপরে চলে গেল, তাহলে 100/20, তাহলে 20 5 20 100, তার মানে কেটে গিয়ে 5 হলো। তাহলে আমরা লিখতে পারি যে r সমান হচ্ছে 5, তার মানে আমরা সুদের হারটা কত পেলাম বন্ধু, 5। তাহলে এখানে অপশান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কিন্তু হবে এ, 5%। তাহলে আমরা লিখে দিচ্ছি যে অ্যান্সারটা হচ্ছে অপশান এ, 5%। মাল্টিপল চয়েস প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে আমাকে কিন্তু উত্তরটা লিখে দিতে হবে যে কোন অপশানটা সঠিক উত্তর হলো। বেশ, এবার আমরা দেখে নেব 83 দাগের প্রশ্নটি। বন্ধু 83 দাগের প্রশ্নটি বলছে বার্ষিক r% সরল সুদের হারে
কোনো মূলধনের টি বছরে মোট সুদ হচ্ছে PTR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। কোনটা মূলধনের পরিমাণ হবে? তাহলে মূলধনের পরিমাণ বলতে আসলটা এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা ধরে নেব যে ধরি মূলধন সমান হচ্ছে P টাকা, বড় হাতে P টাকা ধরে নিলাম। আচ্ছা, এখানে আমাকে দেওয়া আছে যে 8% সরল সুদের হারে, তার মানে সুদের হারটা এখানে দেওয়া আছে। তাহলে সুদের হার সেটা হচ্ছে স্মল মানে ছোট হাতের 8%, টি বছরে অর্থাৎ সময়টা দেওয়া আছে টি বছর, তাহলে সময় সমান হচ্ছে টি বছর। আচ্ছা, আর দেওয়া আছে মোট সুদ, তাহলে সুদটাও দেওয়া আছে। সুদ যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে চিহ্নিত করি সেটা হচ্ছে PTR/25। আচ্ছা, এখানে কিন্তু এইটা ছোট হাতের পি আর এখানে বড় হাতের পি, তুমি এই পি এর জায়গায় এক্সও ধরতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে জানি যে আই সমান হচ্ছে PRT/100, তাহলে PRT/100। এখানে এই ক্যাপিটাল টি হচ্ছে এই সময়টা আর ক্যাপিটাল আর হচ্ছে ছোট হাতের আর। তাহলে এখানে সুদ দেওয়া আছে যে স্মল PTR/25 সমানই হবে ক্যাপিটাল পিটা, এই যে মূলধনটা আছে ক্যাপিটাল পি, ওটা থাকবে বড় হাতের পি, ইন্টু সুদের হারটা সেটা বলে দেওয়া আছে R%, আর সময়টা বলে দেওয়া আছে বড় হাতের টিটা হচ্ছে ছোট হাতের টি বাই 100। এখন সমানের নিচে নিচে কেটে যায়, 4×25=100। আচ্ছা, ওপরেও সমানের ওপরেও কাটে, তাহলে আর কেটে যাবে, টি কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি এই 4টা উপরে গুণ হবে, তার মানে 4 স্মল পি, 4 ইন্টু ছোটো হাতের পি সমানই হচ্ছে ক্যাপিটাল পি। তার মানে আমি বুঝতে পারলাম যে মূলধন সমান হচ্ছে 4P টাকা। তাহলে আমরা লিখব যে অ্যান্সারটা হচ্ছে বি, 4P টাকা। এটা গেল 83 দাগের প্রশ্নটা। বন্ধু, এবার আমরা দেখে নেব 84 দাগের অঙ্কটি। 84 দাগের অঙ্কটিতে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং সি পরিধির উপরে অবস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল CAB সমান হচ্ছে 41 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCO এর মান কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে জ্যামিতিক অঙ্ক, তার জন্য আমাদেরকে কিন্তু ছবিটা অঙ্কন করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা একটা ছবি এঁকে নেব, যেখানে আমাকে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং বলে দেওয়া আছে ABটা হচ্ছে ব্যাস, বৃত্তটার ব্যাস, আর সি হচ্ছে পরিধির ওপরে অবস্থিত একটি বিন্দু। এবার আমরা কি করলাম, এর সঙ্গে সি যুক্ত করলাম এবং বি এর সঙ্গে সি যুক্ত করে নিলাম। এখন CAB সমান 41 ডিগ্রি, তাহলে CAB সমান হচ্ছে এই কোণটা হচ্ছে 41 ডিগ্রি হলে আমাকে মান বার করতে বলেছে BCO, তাহলে BCO, তার মানে এই ওপরের এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। এখন বন্ধু, যেহেতু ABটা হচ্ছে ব্যাস, সেটা কেন্দ্র দিয়ে গেছে বৃত্তের, তাহলে এই ওপরে এই সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এই গোটা কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে গোটা কোণটা 90 ডিগ্রি, এটা 41 ডিগ্রি, তাহলে আমি এই বি কোণটার মান আমরা প্রথমে বার করে নেব। তাহলে আমরা লিখব যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তার মানে আমরা লিখতে পারি যে অতএব অ্যাঙ্গেল ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার ত্রিভুজ ABC থেকে পাই, আমরা লিখতে পারি যে এই বি কোণটা অর্থাৎ হচ্ছে ABC সমান 180 থেকে এই দুটো কোণের যোগফল বাদ যাবে, কারণ তিনটে কোণের যোগফল হচ্ছে 180। তাহলে এই কোণটা অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা হচ্ছে সি কোণটা 90 ডিগ্রি আর এ কোণটা হচ্ছে 41 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল যদি আমরা 180 থেকে বাদ দিই, তার মানেই আমরা বি কোণের মান পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা বি কোণের মান পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 131 ডিগ্রি। তার মানে আমরা বি কোণের মান পেলাম বন্ধু কত ডিগ্রি? 49 ডিগ্রি। বেশ, তাহলে এখানে লিখে নিচ্ছি অতএব অ্যাঙ্গেল ABC এর মান পেলাম হচ্ছে 49 ডিগ্রি। তার মানে এই বি কোণটা হচ্ছে 49 ডিগ্রি। আবার দেখো বন্ধু, OBটাও ব্যাসার্ধ, আবার OCটাও ব্যাসার্ধ। তাহলে OBটাও ব্যাসার্ধ আবার OCটাও ব্যাসার্ধ, তার মানে এই দুটোর মান সমান। তাহলে এই দুটোর অর্থাৎ এই
ও সি এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে বি, আবার ও বি এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে সিন, তার মানে এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটার মান আমরা এক্ষুনি পেলাম যে 49 ডিগ্রি। তাহলে এই ওপরের এই সি কোণের এই অংশটার মানও হবে 49 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে লিখে নিতে হবে, এগুলি অ্যাকচুয়ালি 2 নম্বরের অঙ্ক, কিন্তু তোমরা যেহেতু মাল্টিপল চয়েস তাহলে তোমরা এখানে টিক মেরে দিলেও হবে, কিন্তু 2 নম্বরের প্রশ্নটি পড়লে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারবো যে আবার ও সি সমানই হচ্ছে ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি অতএব এই ও সি এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে ও বি সি, অ্যাঙ্গেল ও বি সি এইটার সঙ্গে সমান হবে কি না বিসিও বা ও সি বি। তাহলে বিসিওই লিখি, বিসিও এরা দুজন সমান। তাহলে এই বি কোণটা আমরা পেয়েছি 49 ডিগ্রি, তার মানে এই কোণটার মানও কত হবে বন্ধু 49 ডিগ্রি। তাহলে এটা হলো উত্তর। এখন অপশান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্সারটা আমরা পেলাম হচ্ছে ডি 49 ডিগ্রি। এটা গেল বন্ধু 84 দাগের প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 85 দাগের প্রশ্নটি। 85 দাগের প্রশ্নটিতে বলছে cot 4 থিটা ইন্টু cot 5 থিটা সমান 1 হলে sin 3 থিটা এর মান হবে কোনটা? তো এখানে আমরা প্রথমেই লিখে নেব যেটা দেওয়া আছে, অর্থাৎ cot 4 থিটা ইন্টু cot 5 থিটা সমান হচ্ছে 1। এবার আমরা কি করছি, যে কোনো একটাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা লিখছি যে cot 4 থিটা সমান হচ্ছে 1/cot হচ্ছে 5 থিটা। তাহলে 1/cot থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে এখানে আমরা লিখে নিতে পারবো যে cot 4 থিটা সমান হচ্ছে tan 5 থিটা। অ্যাঙ্গেলটা যা যা থাকবে, কটটা 1/cot সমান হয় tan, তাহলে 1/cot 5 থিটা সমান হলো tan 5 থিটা। তো এখান থেকে আবার আমরা লিখে নিতে পারি যে cot 4 থিটা tan 5 থিটাটাকে লিখতে পারি আমরা cot 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, কারণ cot 90 মাইনাস থিটা tan থিটা হয়, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমানই হবে tan 5 থিটা। এবার দুদিক থেকে কটটা সরে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো যে 4 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। 5 থিটাটাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে 4 থিটা প্লাস 5 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বা 9 থিটা, 4 আর 5 9, 9 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা হচ্ছে থিটা সমান হচ্ছে 10 ডিগ্রি। 9 10 90, তার মানে থিটা সমান আমরা পেলাম 10 ডিগ্রি। এখনও কিন্তু উত্তর বেরোয়নি বন্ধু, আমাকে বার করতে বলেছে সাইন 3 থিটার মান। এখন সাইন 3 থিটা সমান থিটার মান আমি পেয়েছি 10 ডিগ্রি, তাহলে এখানে হবে 3 10 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ 1/2। তাহলে এখানে অ্যান্সারটা আমরা যেটা পেলাম অপশন থেকে যে এ 1/2, এটা হলো 85 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 86 দাগের প্রশ্নটি। বন্ধু 86 দাগের প্রশ্নটিতে বলছে কোনো মূলধনের 4 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 5:6 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার হবে 1%, 5%, 10% না 15%। তো বন্ধু এটাতে যেহেতু অনুপাত দেওয়া আছে, আমি প্রথমেই ধরে নেব যে ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে পি ধরে নিচ্ছি আমি। তাহলে সাধারণ অনুপাত যদি পি ধরি, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব আসল সমান হচ্ছে এই যে পি ইন্টু 5 মানে 5p হবে, আর সুদ আসল হবে এই যে সুদ আসল পরেরটা, তার মানে 6p। তাহলে আমরা লিখব সুদ আসল সমান 6p। এই যে আসল ও সুদ আসল 5p আর 6p। তাহলে এখান থেকে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ যোগ আসল, তার মানে সুদ যোগ আসলটা হচ্ছে 6p। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাব কি সুদ, যেটাকে আমরা বলি ক্যাপিটাল আই, সেটা হচ্ছে 6p মাইনাস 5p, 6p মাইনাস 5p সমান হচ্ছে পি। এগুলো সবই কিন্তু টাকায়। আচ্ছা, তাহলে পি টাকা পেলাম, এটা হচ্ছে 5p টাকা, এটা হচ্ছে 6p টাকা। আচ্ছা, আর এখানে বলে দেওয়া আছে যে 4 বছর, তাহলে সময়টা আমাকে বলে দেওয়া আছে যে সময় ফার্স্ট ব্র্যাকেটে ক্যাপিটাল টি সমান হচ্ছে 4 বছর। আমাকে সুদের হারটা বার করতে হবে, তাহলে আমরা লিখব যে সুদের হার, সেটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল আর পার্সেন্ট। তাহলে আমরা জানি
যে সরল সুদের ক্ষেত্রে কি হয় বন্ধু, আই সমান হচ্ছে PRT/100। এখন আইটা হচ্ছে সুদ, তাহলে সুদটা বন্ধু কত, পি, ক্যাপিটাল পি। আবার এই যে আসলটা কত, আসলটা হচ্ছে 5P, তাহলে এই পিটা হচ্ছে আসল, সেই পি এর মান হচ্ছে 5P। তাহলে আমি এখানে বসালাম 5P ইন্টু ক্যাপিটাল আরটা কিন্তু আরই থাকবে, ইন্টু টি, টি এর মানটা হচ্ছে 4 বছর, বাই হচ্ছে 100। এখন বন্ধু কাটাকাটি যাবে, 4×20 হচ্ছে 100, সরি 4×25 100, তার মানে 4×25 100, আর 5×5 = 25, তার মানে এখানে কেটে পেলাম 5। আর এই পি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরে পি কেটে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থাকলো, 1 সমান হচ্ছে আর নিচে আছে 5, তাহলে R/5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু যে ক্যাপিটাল আর সমান হচ্ছে 5×1 = 5। তাহলে এখানে অ্যান্সারটা আমরা যেটা পেলাম অপশন বি, 5%, এটা হলো বন্ধু উত্তর। বন্ধু এক্ষেত্রে মূল বিষয় যেটা, অর্থাৎ যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আইটা হচ্ছে সুদ, এখানে ক্যাপিটাল পিটা হচ্ছে আসল বা মূলধন, আরটা হচ্ছে সুদের হার, টিটা হচ্ছে সময় বাই 100 হয়। তো এখানে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে খুঁজে লিখে নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 87 দাগের অঙ্কটি। 87 দাগের অঙ্কটি বলছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান আলফা মাইনাস কট আলফার মান কোনটা হবে। তো বন্ধু এক্ষেত্রে আমরা যে সূত্রটা কাজে লাগাবো, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা কিন্তু আমাদেরকে এক্ষেত্রে কাজে লাগাতে হবে। তো আমরা যে মানটা বার করতে দিয়েছে সেটা সমান লিখছি, দেখো বন্ধু, ট্যান আলফা মাইনাস কট আলফা তার হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি যে ট্যান আলফা প্লাস কট আলফা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান আলফা ইন্টু কট আলফা। অর্থাৎ এই সূত্রটা কাজে লাগালাম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই ট্যান আলফা প্লাস কট আলফার মান দেওয়া আছে কত, 2, তাহলে এক্ষেত্রে হবে 2² মাইনাস 4 ইন্টু ট্যান আলফা ইন্টু কট আলফা মানে হচ্ছে 1/ট্যান আলফা। এখন ট্যান আলফা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2² অর্থাৎ 4 মাইনাস 4 ইন্টু 1 মানে 4, তাহলে 4 আর 4 কেটে গিয়ে কত হবে বন্ধু, 0। তাহলে এখানে আমরা যে অপশানটা পেলাম উত্তর হিসাবে সেটা হচ্ছে বি, 0, এটা হচ্ছে উত্তর। বেশ, এবার আমরা দেখে নেব 88 দাগের প্রশ্নটি। 88 দাগের প্রশ্নটি বলছে বন্ধু যে x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি মূলধন সমান হচ্ছে, মূলধনটা আমি ধরে নিলাম ক্যাপিটাল পি টাকা। আচ্ছা, এরপরে আমরা লিখব যে সুদের হার, সুদের হার সেটা হচ্ছে ক্যাপিটাল আর, সেটা সমান দেওয়া আছে x%। আচ্ছা, তার নিচে আমরা লিখব সময়, যেটা হচ্ছে ক্যাপিটাল টি, সময়টাও বলে দিয়েছে x বছর, তাহলে আমরা লিখলাম x বছর। আচ্ছা, এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে বন্ধু যে সুদ ক্যাপিটাল আই, সেটাও বলে দিয়েছে যে সুদ x টাকা, তাহলে সেটাও হচ্ছে x টাকা, সব x দিয়ে বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি যে আই সমান হচ্ছে PRT/100, বা এই আয়ের মানটা এই যে x, তাহলে x সমান হচ্ছে পিটা পি থাকবে এই যে মূলধন ইন্টু আরটা হচ্ছে x% ইন্টু টিটা হচ্ছে সময় x বছর বাই 100, এই যে এটার নিচে অর্থাৎ x এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখন সময় সমানের ওপরে একটা করে x কেটে যাবে, তাহলে এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই 100টা ওপরে উঠে আসবে, তাহলে 100, আর এখানে xটা ওপরে ছিল নিচে নেমে আসবে, তাহলে 100/x সমান হচ্ছে p, তার মানে p এর মান পেলাম 100/x। তাহলে এই যে অপশানটা হলো সি, 100/x টাকা। তাহলে আমরা লিখব যে অ্যান্সারটা হচ্ছে অপশান সি, 100/x টাকা, এটা হলো বন্ধু উত্তর। এবার আমরা দেখে নেব 89 দাগের প্রশ্নটি। 89 দাগের প্রশ্নটিতে বলছে ax² + bx + c সমান 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন অপশানটা সঠিক হবে।
এটা আমরা দুভাবে করতে পারি। প্রথমত দেখো বন্ধু, আমরা আগেই জেনেছি যে এই সমীকরণটার নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকটা সমান যদি 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় কি হয়? বাস্তব ও সমান। আচ্ছা, আবার বি স্কোয়ার মাইনাস 4ac যেটা বলছি এই যে প্রদত্ত সমীকরণের বীজ, এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও অসমান। আর তৃতীয়ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0 হলে বীজদ্বয় হয় কাল্পনিক বা অবাস্তব। এখন বীজদ্বয় সমান মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, তাহলে আমরা লিখছি বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে বি স্কোয়ার সমান হচ্ছে 4ac, বা আমরা লিখতে পাচ্ছি যে সি সমান 4a আমি নিচে নামিয়ে দিলে তাহলে বি স্কোয়ার বাই 4a সমান পাবো সি। এই যে সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই 4a, বা বি স্কোয়ার সমান হচ্ছে 4ac। তাহলে এখান থেকে আমরা উত্তরটা খুঁজে পেয়ে গেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে ডি এর অপশানটা হচ্ছে সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই 4a। এটা এক ধরনের পদ্ধতি বা এটা এক ধরনের নিয়ম। এবং বিকল্প নিয়ম যেটা বলছি, বিকল্প নিয়ম অর্থাৎ তোমাদের যদি 2 নম্বরের পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি সমীকরণটির বীজদ্বয় সমান বলেছে, তাহলে ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও আলফা, দুটোই সমান বলেছে সেই জন্য আলফা ও আলফা। এখন সমীকরণের বীজদ্বয়ের যোগফল সেটা হয় মাইনাস বি বাই এ, তাহলে হবে মাইনাস বি বাই এ। তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারলাম যে 2 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, বা আমরা লিখতে পারি যে আলফা সমান হচ্ছে মাইনাস বি, 2টা নেমে যাবে, বাই 2a। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আর বীজদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু আলফা, সেটা হবে সি বাই এ, তাহলে এটা হলো সি বাই এ। তার মানে আমরা এখান থেকে যেটা পেলাম যে আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। এখন আলফার মানটা যদি আমরা বসাই এখানে, তো এখান থেকে আমরা পাবো মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। তো এখানে এটা হবে যেটা আমরা পাবো পরের লাইনটায়, যে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। তার মানে এখান থেকে আমরা দেখো একটা এ কেটে যাবে বন্ধু, তার মানে বি স্কোয়ার সমান হচ্ছে 4ac, বা সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই 4a। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই 4a। এটা একটা পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো, কিন্তু প্রশ্নটা যদি 2 নম্বরের থাকে অবশ্যই এইভাবে তোমাদেরকে করতে হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 90-এর দাগের প্রশ্নটি। 90-এর দাগের প্রশ্নটিতে বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস অ্যাঙ্গেল এসিবি সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএডি এর মান কত হবে? তো এটাও জ্যামিতির প্রশ্ন, তাহলে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু ছবিটা আঁকতে হবে প্রথমে। তাহলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, যে প্রথমে একটা আমরা বৃত্ত অঙ্কন করছি। বৃত্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে ও, আর আমাকে বলে দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানে হচ্ছে কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, তাহলে এই এ এখানে নাম দিলাম বি। এবার চতুর্ভুজ, তাহলে এখানটায় দিলাম সি, এভাবে যুক্ত করে দিচ্ছি। এখানটা হচ্ছে সি, এই পাশে দিলাম ডি, তাহলে এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এবিটা হচ্ছে চতুর্ভুজটার একটি বাহু এবং বৃত্তটার হচ্ছে ব্যাস। এখন বন্ধু আমাকে বলে দেওয়া আছে এ সি ডি 50 ডিগ্রি, তাহলে এ সি ডি, এই যে এ সি ডি মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। দিয়ে আমাকে বলেছে যে বিএডি, এই যে বিএডি এই গোটা কোণটার মান কত হবে? এখন দেখো বন্ধু, যেহেতু এবিটা হচ্ছে বৃত্তটার ব্যাস, তাহলে সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ হয়, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। পাশে লিখব যেহেতু
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, বেশ। এবার বন্ধু দেখো এই গোটা কোণটা অর্থাৎ হচ্ছে বিসিডি, অতএব অ্যাঙ্গেল বিসিডি, এই কোণটা হবে বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ বা এসিবি যাই বলি না কেন, এসিবি অর্থাৎ হচ্ছে এই কোণটার মান যোগ হচ্ছে এই কোণটা অর্থাৎ এসিডি, অ্যাঙ্গেল এসিডি। তো এইটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 50, তাহলে এখানে এসিবি এর মান হচ্ছে 90 ডিগ্রি যোগ এসিডি এটা হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি বলি এই গোটা কোণটার যোগফল বার করতে হবে, তাহলে গোটা কোণটার যোগফল হচ্ছে 90 যোগ 50 মানে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি এই ওপরের দিকের কোণটা হলো। আবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি, তার মধ্যে এইটা 140 ডিগ্রি হলে এই দিকের কোণটা হবে 40 ডিগ্রি, তবেই দুটোর যোগফল হবে 180। তাহলে এখানে আমরা লিখব যে অতএব অ্যাঙ্গেল বি এ ডি, বি এ ডি যোগ অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণের মান আমার জানা আছে, এই যে বিসিডি এই যে বার করলাম, বিসিডি হচ্ছে 140 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএডি যোগ 140 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি অর্থাৎ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অপশন যেটা আমরা পেলাম অ্যান্সার হিসাবে সেটা হচ্ছে বি এর দাগের 40 ডিগ্রি। অর্থাৎ সহজ হিসাবে আমরা যদি বলতে চাই, প্রথমত অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি বলা আছে, অর্থাৎ দুটো কোণের এইখানে গোটা কোণটা পেলাম হচ্ছে 140 ডিগ্রি। আবার বিপরীত কোণগুলোর যোগফল কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক অর্থাৎ যোগফলটা হয় 180 ডিগ্রি, তাহলে এটা 140 হলে এই গোটা কোণটা হবে 40 ডিগ্রি। এটাই আমরা বার করতে পারলাম। বেশ বন্ধু, এবার আমরা দেখব 91 এর দাগের প্রশ্নটি। 91 এর দাগের প্রশ্নটিতে বলছে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ ষান্মাসিক বা বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস অন্তর, অর্থাৎ বছরে যদি দুবার সুদ দেয় সেক্ষেত্রে অর্থাৎ সুদের পর্ব যদি 2 হয় সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান হবে পি ইন্টু 1 প্লাস এখানে 8টার জায়গায় হবে r/2, টোটালটা বাই 100 হোল টু দি পাওয়ার হবে 2n। যদি এখানে ত্রৈমাসিক হলে অর্থাৎ এখানে ষান্মাসিকের জায়গায় ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর যদি সুদ দিত তাহলে এখানে হয়ে যেত r/4, কারণ 3 মাস অন্তর মানে বছরে 4 বার দিতে হবে, তাহলে r/4 আর এখানে হয়ে যেত 4n, যেহেতু তখন পর্বটা কত হতো 4 হতো 2 এর জায়গায়। এটা বন্ধু এই ধরনেরও উত্তরটা তোমরা লিখতে পারো যে এই দুইটা যেহেতু ভগ্নাংশটা উপরে আছে তাহলে দুইটা নিচে নেমে যাবে, তাহলে p ইন্টু 1 প্লাস r/2 ইন্টু 100 মানে 200 হোল টু দি পাওয়ার 2n, এটা হচ্ছে উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 92 এর দাগের প্রশ্নটি। 92 এর দাগের প্রশ্নটিতে বলছে যে x1 x2 x3 ডট করে xn এর গড় হচ্ছে x বার হলে ax1 ax2 ax3 ডট করে axn এর গড় কত হবে, যেখানে বলে দেওয়া আছে এটা নট ইকুয়ালস টু 0। এখন আমাকে যেটা বলে দেওয়া আছে বন্ধু যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট করে xn বাই n এটা সমান বলে দেওয়া আছে x বার। বেশ, এখন আমাকে বার করতে হবে এটার গড়, অর্থাৎ সব কটাকে যোগ করে কটা সংখ্যা আছে 1 থেকে n অবধি n খানা সংখ্যা আছে, তাহলে n দিয়ে ভাগ হবে, তাহলে ax1 প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট করে প্লাস axn বাই n এর মান কত হবে, তাই তো। তাহলে এখানে দেখো বন্ধু প্রত্যেকটাতে a আছে মানে এটা কমন যাবে, তাহলে ব্র্যাকেটে হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট করে প্লাস xn বাই হবে n, আর সামনে এটা গুণ আকারে থেকে গেছে। এখন এই পোর্শনটা এটাকে বাদ দিয়ে গোটা পোর্শনটার মান এখানে আমরা দেখতে পাচ্ছি x বার, তাহলে এখানে আমরা লিখতে পারি a x বার। এটা হলো বন্ধু
উত্তর, অর্থাৎ এই সংখ্যাগুলির হচ্ছে গড় হচ্ছে এ এক্স বার। এটা গুণ আকারে থাকলে এক্স বারের সঙ্গে গুণ আকারেই থাকবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 93-এর দাগের প্রশ্নটি। 93-এর দাগের প্রশ্নটি বলছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব ড্যাশ, অর্থাৎ কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে। তো বন্ধু, এই অঙ্কটি করতে গেলে প্রথমত আমাকে একটি ছবি অঙ্কন করতে হবে এই অনুযায়ী। তো আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি। প্রথমে আমরা বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে মোটামুটি একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। বৃত্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এবার আমাকে বলে দেওয়া আছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে আমি নিচের দিকে একটি জ্যা টেনে নিলাম। জ্যাটা আমি ধরে নিলাম হচ্ছে এবি। এই এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আর আমাকে বলে দেওয়া আছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। আমাকে বলেছে যে কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব কত হবে। তাহলে ওখানে যদি ও হয় আর এখানে নাম দিলাম আমি যদি পি, তাহলে ওপি। এখন বন্ধু, এই এবি সমান আমাকে বলে দেওয়া আছে এবি সমান হচ্ছে 12 সেমি, যেটা হচ্ছে জ্যাটার দৈর্ঘ্য। তাহলে এবি সমান যদি 12 সেমি হয়, আমরা জানি যে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে আমি যদি জ্যায়ের ওপর কোনো একটা লম্ব টানি, সেই লম্বটা জ্যাটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে। তার মানে এখানে আমরা পাবো যে এপি সমানই হচ্ছে বিপি সমান হচ্ছে 6 সেমি। তাহলে গোটাটা 12 সেমি করে হলে দুটোই 6 সেমি করে। আর আমি লম্ব টেনেছি, ওপিটা হচ্ছে লম্ব। এখন আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি বন্ধু, না সমকোণী ত্রিভুজ ও এপি থেকে পাই। তার আগে বন্ধু আরেকটা জিনিস, যেটা এখানে ওই সমকোণী ত্রিভুজ ও এপির ক্ষেত্রে আমরা ও এ এটার দৈর্ঘ্য কত পেয়েছি বন্ধু, এটা হচ্ছে 10 সেমি। এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 10 সেমি। আমি যদি ওপির দৈর্ঘ্যটা বার করি তাহলেই আমরা পেয়ে যাবো যে কেন্দ্র থেকে জ্যাটার ওপর দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানই হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব মানে হচ্ছে, আমি ওপিটাকে লম্ব ধরে নিলাম, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি অর্থাৎ এপি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে ওএ স্কোয়ার। বা ওপি এর দৈর্ঘ্যটাই আমরা বার করব। তাহলে ওপি স্কোয়ার প্লাস এপি, এই এপি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে 6 স্কোয়ার সমান হচ্ছে ওএ স্কোয়ার, ওএ হচ্ছে 10 সেমি, তার মানে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ওপি স্কোয়ার সমান 10 হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 10 × 10 অর্থাৎ 100। আর এখানে 6 6 36 প্লাস ছিল, ওই দিয়ে গেলে মাইনাস হবে, তাহলে -36। তার মানে আমরা যেটা পেলাম বন্ধু যে ওপি স্কোয়ার সমান হচ্ছে 100 - 36 মানে হচ্ছে 64। তার মানে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে ওপি স্কোয়ার সমান হচ্ছে 8 স্কোয়ার। তাহলে বা আমরা পেয়ে গেলাম ওপি সমান হচ্ছে 8। তাহলে অতএব কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব সমান হচ্ছে 8 সেমি। এটা হচ্ছে উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 94-এর দাগের প্রশ্নটি। 94-এর দাগের প্রশ্নটি বলছে যে ট্যান থিটা সমান কট থিটা হলে থিটার মান হবে ড্যাশ। তাহলে আমাকে দেওয়া আছে যে ট্যান থিটা সমান হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারবো যে ট্যান থিটা সমান, এই কট থিটাটাকে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ ট্যান 90 মাইনাস থিটা সমানই হয় কট থিটা। তাহলে কট থিটার পরিবর্তে আমরা লিখলাম ট্যান 90 মাইনাস থিটা। তাহলে দুদিক থেকে আমরা যদি ট্যান সরিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পাবো থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মাইনাস থিটাটা আমরা বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে থিটা মাইনাস থিটা ছিল, বাঁ দিকে এলে হলো প্লাস থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2 অর্থাৎ হচ্ছে 45 ডিগ্রি। তো বন্ধু এখানে থিটার মান চাওয়া হয়েছিল, তাহলে থিটার মান হলো 45 ডিগ্রি। এটা হলো উত্তর। বেশ, এবার আমরা দেখে নিই 95-এর দাগের প্রশ্নটি। বন্ধু 95-এর দাগের প্রশ্নটিতে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ
আয়তলেখ ওজাইভ। এখানে উত্তরটা হবে বন্ধু ওজাইভ। এটি একটি খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, যে এটাতে ড্যাশ পূরণে অর্থাৎ শূন্যস্থান পূরণেও থাকতে পারে, মাল্টিপল চয়েসেও থাকতে পারে, ঠিক আছে, আবার সত্য মিথ্যাতেও থাকতে পারে। তাহলে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। বেশ, এবার আমরা দেখব 96 দাগের প্রশ্নটি। বন্ধু 96 দাগের প্রশ্নটিতে বলছে x1 x2 x3 ডট ডট করে xn রাশিগুলির যৌগিক গড় x বার হলে a প্লাস x1 a প্লাস x2 a প্লাস x3 ডট ডট করে a প্লাস xn রাশিগুলির যৌগিক গড় ড্যাশ। এই ধরনের একটা দেখেছি যেটা গুণ আকারে ছিল আগেতে, এবার আমরা যোগ আকারে থাকলে কি হয় সেটা দেখব। এখন আমাদেরকে প্রথমত যেটা দেওয়া আছে যে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে প্লাস xn বাই n এটার সমান হচ্ছে x বার, এটা আমাদের দেওয়া আছে। তো বন্ধু এইটাকে কাজে লাগিয়ে আমরা বার করব কার গড়, a প্লাস x1 কমা দিয়ে a প্লাস x2 কমা দিয়ে a প্লাস x3 ডট ডট a প্লাস xn। এটার গড় বার করতে গেলে সবকটাকে যোগ করে যতগুলি সংখ্যা আছে, কতগুলো আছে 1 থেকে শুরু করে n অবধি, মানে n সংখ্যক সংখ্যা আছে, তার মানে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি, এখন প্রথম টার্মটা লিখছি এই যে a প্লাস x1 প্লাস a প্লাস x2 প্লাস a প্লাস x3 প্লাস ডট ডট করে প্লাস a প্লাস xn। টোটাল নাম্বার অফ সংখ্যা কত বন্ধু, 9, n, তাহলে n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তার যৌগিক গড়। এখন a প্লাস a এটা যদি ধরো দুবার যদি থাকতো a প্লাস a তাহলে 2a হতো, তিনবার থাকলে 3a হতো, n বার আছে তাহলে এটা হবে n ইন্টু a অর্থাৎ na প্লাস এটা হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে প্লাস xn। এই যে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে xn, টোটালটা বাই হবে n। এখন বন্ধু প্রথমটা অর্থাৎ na বাই n করলে কত পাবো, n কেটে যাবে, একবার লিখে নিচ্ছি আমি na বাই n। আর তারপরের টার্মটা হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে xn বাই হচ্ছে n। এখানে আমরা দেখতে পাচ্ছি n কেটে গিয়ে হবে a প্লাস এই জায়গাটা x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে xn বাই n, এই যে এখানটা হচ্ছে এর মান হচ্ছে x বার, তার মানে উত্তরটা পেলাম a প্লাস x বার। আগেতে আমরা দেখেছি বন্ধু যে গুণ আকারে থাকলে গুণ আকার, এখানেও এটা গুণ হচ্ছিল x বারের সঙ্গে, এখন যোগ আকারে থাকলে এটা যোগ আকারেই থাকবে অর্থাৎ a প্লাস x বার হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 97 দাগের প্রশ্নটি। 97 দাগের প্রশ্নটি বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এখন অর্ধবৃত্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এবার তার থেকে যদি ছোট হয়, অর্ধবৃত্তর থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, তখন সেই কোণকে সূক্ষ্মকোণ বলা হবে। কারণ আমরা জানি 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তো এখানে বলছে অর্ধবৃত্ত অপেক্ষায় ক্ষুদ্রতর অর্থাৎ অর্ধবৃত্তর থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা কিন্তু বন্ধু মিথ্যা। এটা সঠিক উত্তরটা কি হবে বন্ধু, স্থূলকোণ হবে না, এটা হবে সূক্ষ্মকোণ। কি কোণ হবে বন্ধু, সূক্ষ্মকোণ, উত্তরটা হবে সূক্ষ্মকোণ। বেশ, এবার আমরা দেখে নেব 98 দাগের প্রশ্নটি। 98 দাগের প্রশ্নটিতে বলছে বন্ধু যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। তো এটার জন্য আমরা যদি ছবি এঁকে বোঝার চেষ্টা করি, এই যে বন্ধু একটা আমরা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, তার ভেতরে আমরা একটা চতুর্ভুজ আঁকছি। এখন বলছে একটা চতুর্ভুজ, এটা কেন্দ্রবৃত্তটার একটা চতুর্ভুজ, এটা হচ্ছে এ বি সি ডি। এই চতুর্ভুজের বলছে বিপরীত কোণদ্বয় যদি সম্পূরক অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজটি 4টে বাহু সমবৃত্তস্থ, মানে বৃত্তের ওপরে থাকবে। এটা সত্য না মিথ্যা বন্ধু, এটা একদম সত্য। তাহলে এখানে আমরা লিখে দেব উত্তরটা যে সত্য। বেশ বন্ধু, এরপরেরটা হচ্ছে 99 দাগের প্রশ্নটি বলছে যে 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান বিবৃতিটি সত্য না মিথ্যা। প্রথমত বন্ধু 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান এই বিবৃতিটি সত্য। কিভাবে সত্য, দেখো বন্ধু আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান,
তাহলে এখান থেকে আমরা পাবো 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এখন পায়ের মানটা আমরা যদি বসাই 22/7 টোটালটা বাই 180 তার মাথায় রেডিয়ান। এখন এখানে এই ওপরে ভগ্নাংশের ওপরে ভগ্নাংশ মানে নিচে 7টা নেমে যাবে, তাহলে হবে 22/7 ইন্টু 180 রেডিয়ান। এই 22/7 ইন্টু 180 এই সংখ্যাটা অবশ্যই করে 1-এর থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি লেস দ্যান 1 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির মান কত পেলাম বন্ধু? লেস দ্যান 1 রেডিয়ান। তাহলে এই যে বিবৃতিটি দেওয়া আছে এটা অবশ্যই করে সত্য। এই ধরনের প্রশ্ন কীরকম থাকতে পারে? মাল্টিপল চয়েসেও থাকতে পারে, অর্থাৎ 4টে অপশন দিল 1 ডিগ্রি সমান 1 রেডিয়ান, 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান, 1 ডিগ্রি গ্রেটার দ্যান 1 রেডিয়ান, আর কোনোটাই নয়, সঠিক উত্তর কোনটি লেখো, এরকমও থাকতে পারে। বেশ, এটা গেল 99-এর দাগের প্রশ্নটি। বন্ধু এবার আমরা দেখে নেব শেষ অঙ্কটি, যেটা হচ্ছে 100 নাম্বার প্রশ্ন। 100 নাম্বার প্রশ্নটিতে বলছে বন্ধু আমাদেরকে দেওয়া আছে x² সমান হচ্ছে 6x, সমীকরণের বীজদ্বয় 0 ও -6, এইটা যেটা দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা। এখন সমীকরণটাকে আমরা যদি লিখি তাহলে x² সমান হচ্ছে 6x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা x² - 6x সমান 0, অর্থাৎ 6xটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x কমন যাবে, তাহলে x কমন গেলে হচ্ছে x - 6 সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0 মানে ওরা আলাদা করে 0 হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x সমান 0 আর একটা হচ্ছে x - 6 সমান 0। তো এখান থেকে লিখতে পারি x সমান হচ্ছে 6, তাহলে বীজদ্বয় একটা হচ্ছে 0 অপরটা হচ্ছে 6। অনেকে ভুল কি করে, ভুল যেটা হয়ে যায় এখানে দেওয়া আছে বন্ধু x² সমান হচ্ছে 6x, এটা দেওয়া আছে, তো অনেকে কি করে এখানে x কেটে দেয় দিয়ে x সমান 6, তাহলে একটাই উত্তর লিখে দেয় x সমান 6। এটা কিন্তু বন্ধু হবে না, তাহলে x এর দুটি মান, একটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে x সমান 6, তাহলে এই দুটোই দেওয়া আছে x সমান 0 আর একটা দেওয়া আছে x সমান -6, কিন্তু এলো কত? x সমান 6, তাহলে যে বিবৃতি দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা। এখানটা কিন্তু বন্ধু খেয়াল রাখবে যে দেওয়া আছে -6 এসছে 6, ঠিক আছে। বেশ বন্ধু, এই ছিল 100টি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধু তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে 100টি আমরা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলোর উত্তর করলেই কি সবকটা সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর করা যাবে বা কমন পাওয়া যাবে? তো বন্ধু আমি তোমাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই করে এই 100টি সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালোভাবে করবে। এরপর তোমার যদি মনে হয় আরও সংক্ষিপ্ত প্রশ্ন আমার পক্ষে করা সম্ভব, তো তারপর কিন্তু তোমরা বাড়তি অবশ্যই করো। আমি আশা রাখছি যে এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে। বন্ধু পরের ভিডিওতে আমরা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট 2 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আসব, সেগুলি তোমরা পাবে পরের ভিডিওগুলিতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।